দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে মানে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যে গদ্য, পদ্য, জাম্ব, চাঁদের পাহাড় যে সমস্ত প্রশ্ন রয়েছে তার কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তার মানে এই ভিডিওতে সব ধরনের প্রশ্ন থাকবে, কবিতা থেকেও থাকবে, গদ্য থেকেও থাকবে, চাঁদের পাহাড়ও থাকবে, আবার জাম্বও থাকবে। সব মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি। 3টি পর্বে বিভক্ত করে আমি এই ভিডিওগুলো আপলোড করব, মানে পরপর একই ধরনের 3টে ভিডিও দিব। এর আগেও আমি এই ধরনের ভিডিও আপলোড করেছি। তো চলো তাহলে প্রশ্ন উত্তর পর্ব এখন শুরু করা যাক। মশাই, ছেলে আউট অফ কন্ট্রোল, আনম্যানেজেবল। কে বলেছেন? কেন বলেছেন? প্রসঙ্গ কি? এরপরে কি হয়েছিল? উত্তর দেখো। 1 নাম্বার, জাম্বো নাটকের কেন্দ্রীয় চরিত্র জাম্বোর বাবা আনন্দবাবু বলেছেন এই কথা। 2 নাম্বার, তার ছেলে জাম্বো এন্টারটেনিং মিডিয়া ভাইরাসে ভয়ঙ্কর রকম আক্রান্ত এবং তার ওপর বাবা মার কোনো নিয়ন্ত্রণ নেই, এটা বোঝানোর জন্য এ কথা বলেছেন। 3 নাম্বার দেখো, প্রসঙ্গ হলো আনন্দবাবু ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, কিন্তু তার ছেলে জাম্বো হাতের বাইরে চলে গেছে আর তাকে ম্যানেজ করা যায় না। এই প্রসঙ্গেই আনন্দবাবু নিশি ও মাখনকে এই কথা বলেছিল যখন তারা আনন্দবাবুর সাক্ষাৎকার নিতে আসে। বলেছিল বিত্ত যতই থাক, মানে টাকা পয়সা যতই থাক, তিনি তার ছেলেকে মানুষ করতে ব্যর্থ হয়েছেন। ভগবান তাকে এইখানে ভীষণ রকমের মেরেছেন। পরবর্তী 4 নাম্বার উত্তর দেখো। এর পরবর্তীকালে নিশি ও মাখন জাম্বোর সঙ্গে পরিকল্পনা করে জাম্বোকে পোড়ো বাড়িতে কিডন্যাপ করে নিয়ে যায়। মুক্তিপণ হিসাবে আনন্দবাবুর কাছে অনেক টাকা চায়, যদিও শেষ পর্যন্ত জাম্বোর দৌরাত্ম্যে তাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায়। প্রশ্ন দেখো, আমরা এ নামটা ভুলে যেতে চাইছি মশাই। কে বলেছে? কাকে বলেছে? কেন বলেছে সে কথা? যে এই উক্তিটি করেছে নাটকে সেই চরিত্রের তাৎপর্য কি? উত্তর 1 নাম্বার, জাম্বো নাটকে জাম্বোর বাবা আনন্দবাবু কথাটি বলেছেন। 2 নাম্বার, নিশি ও মাখনকে এই কথা বলেছে আনন্দবাবু। 3 নাম্বার, আনন্দবাবু এ কথা অনেক দুঃখে বলেছেন, কারণ জাম্বো এন্টারটেনিং মিডিয়া ভাইরাসে আক্রান্ত, পড়াশোনায় কোনো মন নেই, মুম্বাই গিয়ে ফিল্মের হিরো হবার বাসনা তার প্রবল। বাবা হিসেবে তিনি ব্যর্থ, তার মনে কোনো আনন্দ নেই, তাই তিনি আনন্দবাবু নামটা ভুলে যেতে চান। 4 নাম্বার, উক্তিটি করেছেন আনন্দবাবু। তিনি এখানে একজন সৎ মানুষ। তিনি সাধারণ মধ্যবিত্তের জীবনযাপন করেন। তিনি স্নেহশীল পিতা, কিন্তু সন্তানকে মানুষ করতে না পারার যন্ত্রণায় কাতর। প্রশ্ন, সব থেকেও আমি ডাহা ফেল করে গেছি ভাই। কে বলেছেন এই কথাগুলো? কাদেরকে বলেছেন? বক্তা ডাহা ফেল করেছেন কেন? 4 নাম্বার, বক্তার ডাকনাম কি? সেই নামের সঙ্গে বক্তার চরিত্রের কি মিল? উত্তর দেখো। এই কথাগুলো জাম্বো নাটকে জাম্বোর বাবা আনন্দবাবু বলেছিলেন। তিনি এ কথাগুলি বলেছিলেন নিশি ও মাখনকে। 3 নাম্বার, এখানে আনন্দবাবু ডাহা ফেল করেছেন বলে আফসোস করেছেন। আসলে তিনি তার পুত্রকে মানুষ করতে পারেননি। পুত্রটিকে তিনি এন্টারটেনিং মিডিয়া ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারেননি, তাই তিনি ডাহা ফেল করেছেন। 4 নাম্বার দেখো, বক্তার ডাকনাম ফেলু। সেই নামের সঙ্গে বক্তার চরিত্রে মিল রয়েছে, কারণ তার নিজের ছেলে জাম্বোকে তিনি মানুষ করে উঠতে পারেননি।
জাম্বো টিভিতে হিন্দি সিনেমা দেখে দেখে মুম্বাই যেতে চায় এবং ফিল্মের নায়ক হতে চায়। প্রশ্ন দেখো, এ রোগের মলম কবে বেরুবে জানি না। কে বলেছে এই কথা? কোন রোগ বিষয়ে বক্তা বলেছেন এই কথা? সেই ব্যক্তির সঙ্গে বক্তার কী প্রসঙ্গে সাক্ষাৎ হয়েছিল? যে রোগের কথা এখানে বলা হয়েছে সেই রোগের সঙ্গে বক্তার সম্পর্ক কি এই নাটকে? উত্তর দেখো, বক্তা জাম্বো নাটকে জাম্বোর বাবা আনন্দবাবু। ২ নম্বর, রোগ বলতে এখানে টিভি বা মিডিয়ার প্রতি আপামর ছাত্র সমাজের যে গভীর আসক্তি কথা বলা হয়েছে। ৩ নম্বর, নিশি ও মাখন এই নাটকে নকল রিপোর্টার সেজে গ্রামে গিয়েছিল। জাম্বোর বাবা আনন্দবাবুর কাছে সাক্ষাৎকার গেলে মিডিয়ার কুপ্রভাব বিষয়ে আনন্দবাবু নিজের মতামত ব্যাখ্যা করেন। সেই প্রসঙ্গেই এই উক্তিটি করেন তিনি। ৪ নাম্বার দেখো, এই রোগের সঙ্গে বক্তার একেবারে পারিবারিক সম্পর্ক দেখানো হয়েছে নাটকে। বক্তার ছেলে জাম্বো টিভির সিরিয়াল, সিনেমা ও বিজ্ঞাপনে সম্পূর্ণ বিভোর হয়ে থাকে। হাঁটা চলা, ওঠা বসা সব ক্ষেত্রেই জাম্বো সেগুলিকে অনুসরণ করে। প্রশ্ন, তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। কে এ কথা বলেছেন? কাকে বলেছেন? কেন বলেছেন? কবিতার সারমর্ম লেখো। উত্তর দেখো, কবি বুদ্ধদেব বসু বলেছেন এই কথা। ২ নাম্বার, রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলেছেন। ৩ নাম্বার, চারপাশে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, মানুষ মানুষের শত্রু, সাম্রাজ্যবাদ গ্রাস করেছে মানুষের মূল্যবোধ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি রবীন্দ্রনাথের সেই অক্ষয় বাণীকে স্মরণ করেছেন যে জীবনের জয় হবেই। ৪ নাম্বার দেখো, কবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিপ্রেক্ষিতে ভারতের তথা সারা বিশ্বের মানব সভ্যতা যেন মহামারীর আক্রমণে শ্মশান শয্যায় শায়িত। চতুর্দিকে সুন্দরকে হত্যা করে উদ্ধত সঙ্গীনধারীর শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। এই নারকীয় পরিবেশে কবি বেঁচে রয়েছেন শুধুমাত্র রবীন্দ্রনাথের মানবতার শাশ্বত বাণী ও অভয় মন্ত্র স্মরণ করে। কবি বিশ্বাস করেন যে জীবনের জয় সুনিশ্চিত, শাশ্বত সত্যের জয় অবধারিত। রবীন্দ্রনাথের আদর্শের প্রেরণায় ভারতবাসী এই সংকট ও বিপর্যয় অবশ্যই কাটিয়ে উঠবে। প্রশ্ন, প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। কে বলেছে? কাদের উদ্দেশ্য করে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? কবিতার মর্ম বিষয়বস্তু আর কি মর্ম বিশ্লেষণ করো। উত্তর দেখো, ১ নাম্বার, কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন এই কথা। ২ নাম্বার, সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন। ৩ নাম্বার, সিঁড়ি দিয়ে যেভাবে উচ্চবিত্তেরা রোজ উঁচুতে ওঠে ঠিক তেমনিভাবেই তারা নিচু শ্রেণীর মানুষদের শ্রম, স্বপ্ন, বাসনা ইত্যাদিকে মাড়িয়ে সমাজের ওপরতলায় উঠে যায়। এই প্রসঙ্গেই কবি একথা বলেছেন। ৪ নাম্বার দেখো, বিত্তশালী মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষদের সিঁড়িরূপে ব্যবহার করে তাদের মাড়িয়ে উপরে উঠে যায়। ক্ষতবিক্ষত সিঁড়ির গায়ে পড়ে থাকে তাদের পায়ের ধুলো। এই ক্ষতকে দৃষ্টির আড়ালে রাখার জন্য তা মুড়ে দেওয়া হয় কার্পেট দিয়ে, কিন্তু কোনো স্থায়ী সমাধান করা হয় না। কিন্তু দিন আসছে, একদিন বিত্তশালী মানুষদের শোষক ও অত্যাচারী স্বরূপ প্রকাশ হয়ে পড়বে এবং
মুঘল সম্রাট হুমায়ুনের মতো তাদের পতনও হবে অনিবার্য। প্রশ্ন, রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে। কে বলেছেন, কেন বলেছেন? প্রসঙ্গ বিশ্লেষণ করে এই বিষয়ে আর কি কি বলেছেন বলো। কবিতাটি আসলে কি কথা বলতে চায়? উত্তর দেখো। ১ নাম্বার, কবি মধুসূদন দত্ত বলেছেন এই কথা: বিদেশি ভাষায় দীর্ঘদিন কাব্য সৃষ্টির পর বঙ্গভাষার প্রতি টান অনুভব করে, জন্মভূমির প্রতি টান অনুভব করে কবি এ কথা বলেছেন। ৩ নাম্বার, কবি বাংলার থেকে দূরে থেকে বঙ্গভূমি থেকে দূরে গিয়ে গ্লানি অনুভব করেছেন। কবি প্রথম জীবনে অবহেলা করেছিলেন বাংলার নানাবিধ সম্পদকে। পরে তিনি বঙ্গভূমির প্রতি টান অনুভব করে ফিরে আসার বাসনা প্রকাশ করেছেন। তাই নিজেকে বঙ্গমাতার দাস রূপে বর্ণনা করে বঙ্গভাষায় কাব্য সৃষ্টির মাধ্যমে অমরত্ব প্রার্থনা করেছেন। ৪ নাম্বার, কবিতাটি আসলে কবির আত্মবিলাপের কথা বলে। জন্মভূমির প্রতি আকর্ষণের কথা বলতে চায় কবিতাটি। বঙ্গে ফিরে আসার আগেই কবির বিদেশে মৃত্যু হওয়ার আশঙ্কার কথাও ভাবে এই কবিতাটি। অতীতের বিদেশি ভাষা চর্চা ভুলে বাংলা ভাষায় কাব্য সৃষ্টি করে বঙ্গভূমির কোলে আশ্রয় খোঁজার কবিতা এটি। প্রশ্ন, একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। কাদের কথা বলা হচ্ছে? কেন তন্দ্রা ছুটে গেল? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপর ওদের সঙ্গে কি হয়েছিল? উত্তর দেখো। আলভারেজ এবং শঙ্করের কথা বলা হয়েছে। ২ নাম্বার, আগ্নেয়গিরির বিরাট বিস্ফোরণের শব্দে তন্দ্রা ছুটে গেল। ৩ নাম্বার, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বেশ কিছুটা দূরে, যেখানে নতুন করে তাঁবু ফেলেছিল, সেখানেই রাত দুপুরের পরে একটা তারা বিরাট বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে যে জ্বলন্ত আগ্নেয়গিরির উড়ে গিয়েছে, আর নিচের উপত্যকাতে ছাই, আগুন, জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়েছে। ৪ নাম্বার দেখো। এরপর আলভারেজ ম্যাপ দেখে আগ্নেয়গিরিটির নাম উদ্ধার করল এবং এই সিদ্ধান্তে উপনীত হলো যে বহু বছর পরে এই অগ্ন্যুৎপাত। এরপর তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে চলতে এমন এক স্থানে এসে পৌঁছল যে জায়গাটার প্রকৃতি রিক্টার্সভেল্ট সাধারণ প্রকৃতির থেকে আলাদা। শঙ্করের মনে হতে লাগলো জায়গাটা ভালো নয়। প্রশ্ন, সারা রাত তার ঘুম হলো না। কার কথা বলা হয়েছে? কেন ঘুম হলো না তার? প্রসঙ্গ বিশ্লেষণ করো। গল্পের পরিণতি কি হয়েছিল? উত্তর দেখো। লোকটি গল্পের আজহারউদ্দিন খাঁয়ের কথা বলা হয়েছে। একটা অতি মূল্যবান হীরা কোনো প্রমাণ ছাড়াই একজন লোক তার কাছে রেখে যেতে পারে, এটা ভেবেই তার ঘুম হয়নি। ৩ নাম্বার, আজহারউদ্দিন ভীষণ কৃপণ একজন ব্যবসাদার। তিনি কোনো রকমে ন্যূনতম অর্থ ব্যয়ে জীবনযাপন করে। তার কাছে হঠাৎ একদিন একটা লোক এসে অতি মূল্যবান একটি হীরা রেখে যায় এবং বলে যে সেটা আজহারউদ্দিনকে বিক্রি করতে চায়। তার আগে তিনি যেন সেটা যাচাই করে নেন। এরকম একটা অদ্ভুত ঘটনার প্রেক্ষিতেই উদ্ধৃত অংশটি লেখা হয়েছে। ৪ নাম্বার, এই ঘটনা আজহারউদ্দিনের মতন কৃপণ মানুষকেও জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও ভালো কাজের মর্ম তিনি উপলব্ধি করেন। তিনি হাসপাতাল, অনাথ আশ্রম, রাস্তাঘাট, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি
অর্থ ব্যয় মনে করে আনন্দ অনুভব করতে লাগলেন। তা কেউ চোখ ফিরিয়ে নিতে পারল না খানিকক্ষণ। ওরা কারা? কি দেখে চোখ ফেরাতে পারল না? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপর ওরা কি করল? উত্তর দেখো, ওরা হলো আলভারেজ এবং শঙ্কর, চাঁদের পাহাড় উপন্যাসের দুই অভিযাত্রী। ওরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখে চোখ ফেরাতে পারল না। বুলাওয়ে ও সলসবেরি থেকে 400 কি 500 মাইল দূরে রিক্টার্স বেল্টের যে অংশে শঙ্কর ও আলভারেজ তাঁবু ফেলেছিল, সেখান থেকে তারা দূরের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখতে পায়। সেই প্রসঙ্গেই উপরের উক্তিটি করা হয়েছে। তারপরে 4 নাম্বার দেখো, এই ঘটনার প্রতিক্রিয়ায় আলভারেজ ও শঙ্কর ছুটতে ছুটতে একটি পাহাড়ের পাদদেশে এসে থামে। তারপর তারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে বাঁচার জন্য 2500 ফুট উঁচু পাহাড়ে উঠে পাহাড়ের ঢালুতে একটা বড় গাছের তলায় বসে পড়ে। প্রশ্ন দেখো, তারপর 5 পাবলিকের ঠ্যাঙানি খেয়ে মরি আর কি? কে বলেছেন? কাকে বলেছেন? কি প্রসঙ্গে বলেছেন? পরবর্তী ঘটনা কি ঘটেছিল? উত্তর দেখো, কিডন্যাপার মাখন বলেছে কথাটা, জাম্বোকে উদ্দেশ্য করে বলেছে কথাটা। গাড়ির চাকার হাওয়া খোলার পর সেই গাড়িতে করে আর জাম্বোকে নিয়ে যেতে পারবে না কিডন্যাপাররা। তার বদলে জাম্বোকে কিডন্যাপারদের সঙ্গে হেঁটে যেতে হবে। হেঁটে গেলে সাধারণ মানুষের চোখে পড়লে নিশি ও মাখনের মার খাবার অনেক ঝুঁকি আছে। এই প্রসঙ্গেই উক্ত বক্তব্যটি উঠে এসেছে। 4 নাম্বার দেখো, এই প্রেক্ষিতে জাম্বো পরিকল্পনা করে যে নিশি ও মাখনকে জাম্বো এমন জায়গায় নিয়ে যাবে কেউ দেখতে পাবে না, আর গাড়িও লাগবে না। অর্থাৎ পাবলিকের মার খাওয়ার ভয় তাদের থাকবে না। মাঠের পাশেই একটা পোড়ো বাড়িতে জাম্বো তাদের নিয়ে যায়।